সাহিত্য সমাহার, বাংলা গল্পের ঠেক। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন মোহাম্মদ আলমগীর তৈমুরের গল্প কালো পাথর। ডক্টর মোহাম্মদ আলমগীর তৈমুর জন্ম 1966 সালে বাংলাদেশের কুষ্টিয়া শহরে। তিনি বর্তমানে শাহজালাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং তাঁদের ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর। ভারত এবং বাংলাদেশে তাঁর একাধিক গল্প ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কান্তজিউয়ের পিশাচ, ভদুয়া জমজম ইত্যাদি। আমাদের আজকের নিবেদন কালো পাথর গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের গল্প সংকলন কুহক কথন এই বইটি থেকে। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন মোহাম্মদ আলমগীর তৈমুরের কালো পাথর। খ্যাবারে কবিয়াল উগ্রর লেখা ডায়েরিটা পড়ে অদ্ভুত পাথরটি সম্পর্কে প্রথম আমি জানতে পারি। এই ডায়েরি আমার হাতে আসার কথা নয়, তারপরও ওটা আমি কিভাবে পেলাম সেইটা আগে বলা দরকার। বেঁচে থাকতে উগ্র যেমন আধিভৌতিক সব ব্যাপার স্যাপার নিয়ে মেতে থাকত, তার মৃত্যুও ঘটেছিল তেমনি ভৌতিক রহস্যময়। উগ্রকে সবাই কবি হিসেবে জানলেও সারা জীবন ও আসলে কাটিয়েছে নিষিদ্ধ যত বিষয়াশয় আছে সেই সবের পেছনে ছোটাছুটি করে। তন্ত্রমন্ত্রের খোঁজে চষে বেরিয়েছে বাংলাদেশ থেকে ভারত, নেপাল, ভুটান পর্যন্ত। গোপন আর নিষিদ্ধ সব কালটা সংঘের সঙ্গে ছিল ওর অবাধ মেলামেশা এবং নিয়মিত যোগাযোগ। আধিভৌতিক ঘটনা, প্রেত সাধনা, শ্মশানঘাটের কাপালিকদের কালভৈরবী পুজো, এইসব বিষয়ে পুরনো হাতে লেখা বহু পুঁথিও পড়েছে। উগ্রর মৃত্যু যেহেতু স্বাভাবিক হয়নি, সেহেতু নিউ মার্কেট থানায় একটা কেস হয়েছিল। পুলিশ তার সব মালপত্র সঙ্গে করে থানায় নিয়ে যায়। সেগুলোর ভেতর একটা ডায়েরিও ছিল। সেই সময় নিউ মার্কেট থানার সেকেন্ড অফিসার আর আমি একই মেসে পাশাপাশি দুটো রুমে থাকতাম। সেই আমাকে সুযোগ করে দেয় উগ্রর ডায়েরিটা পড়ে দেখার। ঠাস বুনোটে লেখা উগ্রর ডায়েরির মোট 10টা খণ্ড। সে যে আস্ত একখানা 7 কাণ্ড রামায়ণ লিখে ফেলেছে, বেঁচে থাকতে সে কথা গুণাক্ষরেও কাউকে বলেনি। ডায়েরিটা পড়ে দেখেছিলাম। কিছু কিছু বর্ণনার মাথামুন্ডু কিছুই বোঝা যায় না, আবার কোনো কোনোটি কালঘাম ছুটিয়ে দেওয়ার মতো। যখন ওর লেখা পড়ি তখন অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল ও আরো অনেক কিছু লিখতে চেয়েছে, কিন্তু কিসের একটা আতঙ্ক তাকে লিখতে দেয়নি। প্রশ্ন হলো, এই আঁধারে ঢাকা রহস্যময় বিষয়টি কি, যা বারবার বলতে চেয়েও প্রকাশ করতে সাহস করেনি উগ্র? নাকি শেষ মুহূর্তে করেছিল, যা আমাদের হাতে আসেনি? লেখা ছাপানোর ব্যাপারে যার এত আগ্রহ, সে এত বড় একটা লেখার ব্যাপারে কাউকে কিচ্ছুটি জানালো না। এর চেয়েও বড় কথা, ডায়েরির অনেক ছেঁড়া পাতা ওর লাশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘরের দরজা ছিল ভিতর থেকে বন্ধ। ওর গলার চামড়ায় পাওয়া গিয়েছিল বড় বড় নখওয়ালা 5 আঙুলের ছোট্ট একটা থাবার ছাপ, দেখতে ঠিক বানরের পাঞ্জার মতো। যে পাতাগুলো লাশের পাশে ছড়ানো ছিল ওগুলো পেলে হয়তো জানা যেত, কিন্তু সেগুলো বালি। পাতাগুলো সংগ্রহ করে গুছিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। যে অফিসারের ওপর দায়িত্ব ছিল লেখাগুলো পড়ে দেখার, সেই অফিসার সারা রাত ধরে ওগুলো পড়ে ভোরের দিকে পাতাগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলে নিজের কোয়ার্টারে চলে যায়। দুপুরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার লাশ। কে জানে কি কারণে খুর দিয়ে কবজির আর্টারি কেটে আত্মহত্যা করে সে। ডায়েরিতে গাদাগুচ্ছে রাজকুবি জিনিসের উল্লেখ থাকলেও বিশেষ একটি কালো পাথরের ব্যাপারে উগ্র অনেক কথা লিখেছিল। আসামের এক পাহাড়ি এলাকায় নাকি
চকচকে কালো একটি পাথর আছে। ভীষণ অশুভ এবং অতিপ্রাকৃত ভয়াবহতার এক আবরণ দিয়ে চারিদিকের এলাকা মুড়ে রেখেছে কৃষ্ণকায় এই প্রাগৈতিহাসিক শৈলশিরাকে। যাই হোক, কালো পাথরের বর্ণনা পড়লে মনে হয় অশুভ এই পাথর ঘিরে নিষিদ্ধ দেবতার যে পুজো ভক্তরা একসময় করত, তার এখন হয় না। কালের অসীম গহ্বরে সেসব হারিয়ে গিয়েছে চিরজীবনের মতো। তবে এই কালো পাথরের ব্যাপারটি আমার কাছে বেশ গুরুত্ব পেল দুটো কারণে। প্রথমত, এখানে সেখানে ঘুরে ফিরে বারবারের কথা বলা হয়েছে, এটাকে উল্লেখ করা হয়েছে অতীত এবং বর্তমানের সেতুবন্ধ হিসেবে। আর দ্বিতীয়ত, আচার অনুষ্ঠান এবং অজানা দেবদেবীর বর্ণনা করতে গিয়ে এ প্রসঙ্গ টানার পর এক জায়গায় পাথরটির ব্যাপারে ছোট্ট একটি ইঙ্গিত আছে। সেটি হল, চৈত্র সংক্রান্তির দিন মাঝরাতে এই শিলাখণ্ডের চারপাশে নাকি এমন কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় যার সঙ্গে এ যুগের কোনো দৃশ্যের কোনো মিল নেই। এই ডায়েরিতে পাথরটির ব্যাপারে অনেক কথাই লিখেছিল উগ্র। সেখানে এক জায়গায় লেখা, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের মতে পবিত্র গ্রন্থ মহাভারতের স্ত্রী পর্বে উল্লেখ আছে আসামের আদি নাম ছিল প্রাগজ্যোতিষপুর। সেই প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্ত তার সেনাবাহিনী নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে অংশ নেন। তখন এখানে যারা বসবাস করত তাদের বলা হতো বড়ো জাতি। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে ফিরে এসে ভগদত্ত এই বিজয়স্তম্ভ বা শিলাখণ্ডটি স্থাপন করেন এবং বিরাট এক মেলার বা হাটের আয়োজন করেন, যা বহুদিন ধরে প্রতি বছর নিয়মিত বসত। অনেক ঐতিহাসিক মনে করেন সিলেট নামটি এসেছে শিলার হাট এই শব্দদ্বয় থেকে। এই শিলার হাট থেকেই শিলাহাট এবং পরে সিলেট নামের উৎপত্তি। বিষয়টির প্রাচীনত্ব আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। এ ব্যাপারে আরও বেশি জানার আগ্রহ আমার ভেতরে মাথা চাড়া দিয়ে উঠল। অনেক এখানে সেখানে ঘোরাঘুরি করে শেষমেশ শ্রী রমেশচন্দ্র মজুমদারের লেখা খুনে খাওয়া রামচরিতম বইটি জোগাড় করলাম। বইটিতে কালো পাথরটির যে বর্ণনা রমেশচন্দ্র মজুমদার দিয়েছেন তা পড়ে হতাশ হলাম। সেটা শুধু যে সাদামাটা তাই নয়, বর্ণনা খুবই সংক্ষিপ্ত। যদিও মূল বইটিতে লেখা আছে রাজা ভগদত্ত এটা স্থাপন করেন, তারপরেও মজুমদার মশাইয়ের ব্যক্তিগত মতামত ভিন্ন। তাঁর মতে 1290 খ্রিস্টাব্দের দিকে আজান ফকির কামরূপে এসে দিল্লির সুলতান ইলিয়াস শাহের সাহায্যে ইসলাম ধর্মের প্রচার শুরু করেন। সে সময় আসামের হিন্দু রাজা প্রতাপচন্দ্র সিংহ ধর্ম প্রচারে বাধা দিলে সুলতানি বাহিনী ব্যাপক অভিযান চালায়। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় মুসলমান সৈন্যরা, ধ্বংস করে দেয় অসংখ্য জনপদ। মুসলমানদের এই বিজয়টিকে স্মরণীয় করার জন্যই সিপাহ সালার ইউসুফ কররানির নির্দেশে শিলাখণ্ডটি স্থাপন করা হয়। এরপর পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে মুসলমান বিজেতাদের ধ্বংসযজ্ঞ এবং নিপীড়নের বর্ণনা। উগ্রতার ডায়েরিতে লিখেছিল অনেকের মতে এই পাথরটি আসামের প্রাগৈতিহাসিক কালের রাজা মহিরঙ্গ দানবের আমলের। ওটা বসিয়েছিল কার্বিস নামের অস্ট্রিক বংশোদ্ভূত এক অতি প্রাচীন জনগোষ্ঠী। এরা মিশরের ফেরাউনদের অত্যাচারে সুদূর উত্তর পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসামে পাড়ি জমিয়েছিল। ফেরাউনের পুরোহিতরা তাদের দেবতার পুজো পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। পুরোহিতেরা ফেরাউনের কাছে এই অভিযোগ করে যে এই জাতি যে শুধুমাত্র শয়তান সর্পদেবতা সেথের পুজো করছে তাই নয়, এরা পুজোর নামে জঘন্য অনাচার, ব্যভিচার, প্রকাশ্য ও নির্বিচার যৌন সংসর্গ এবং নরবলিতে লিপ্ত। যাই হোক, রামচরিতম পড়ে সবচেয়ে বড় যে উপকারটি হলো সেটি হচ্ছে বর্ণনার এক জায়গায় কালো পাথরটি যেখানে আছে তার সবচেয়ে কাছের একটি গ্রামের উল্লেখ আছে। সেই গ্রামের নাম কমৌজ। আসাম গেজেটিয়ার 1947 সালে তৈরি আসামের রিলিফ ম্যাপ, ইন্ডিয়া অ্যাটলাস, আসাম পপুলার ট্যুরিস্ট গাইড সব ঘেঁটে দেখলাম। ওই গ্রামের উল্লেখ কোথাও পেলাম না। সমস্ত কোলাহল এবং জনজীবনকে আড়াল করে সাধারণের চলাচল থেকে বহু দূরে অজানা অচেনা এক পরিবেশে শুয়ে আছে পুরনো এক গ্রাম। তার পাশে দাঁড়িয়ে রয়েছে
আদ্যিকালের রহস্যময় একটি কালো কুচকুচে পাথর। মুহূর্তে বিদ্যুৎ চমকের মতো কল্যাণ মিত্রের লেখা শিলাস্তম্ভের মানবমণ্ডলী কবিতাটির কথা মনে পড়ল। বহুদিন আগে একবার বইমেলায় তার সঙ্গে আলাপ হয়েছিল। এই ঘটনার কিছুদিন পর অবশ্য কল্যাণের মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। শিলাস্তম্ভের মানবমণ্ডলী তার সর্বশেষ কবিতা। কল্যাণ এই দুর্বোধ্য কবিতাটি লিখেছিল ফাল্গুন চৈত্র মাসে, যখন সে শিলং বেড়াতে যায় তখন। ওর কবিতাটি ভালো করে পড়লাম, সেই সঙ্গে স্পষ্ট বুঝতে পারলাম আমার অবচেতন মনে পাথরটির কাছে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা জন্মেছে, যেন ওখানে আমাকে যেতেই হবে, ওটাই যেন আমার নিয়তি। কিন্তু যাব কিভাবে? সঠিক ঠিকানাই তো এখনো জোগাড় করতে পারিনি। মনের একাংশ বলল, এখানে বসে থাকলে ঠিকানা জোগাড় হবে, তারই নিশ্চয়তা কোথায়? একবার আসামে গিয়েই দেখতে হবে। এমনিতেই গত 2 বছর কোথাও বেড়াতে যাইনি, ছুটি পাওনা আছে, চাইলে যে কোনো সময় পাওয়া যায়। অতএব সামনের কলেজের ছুটিতে কমুজ গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বসন্তকালের এক আলো ঝলমলে দিনে পাহাড়ের নিচে দাঁড়িয়ে ওপারে পাহাড় শ্রেণীর দিকে তাকালাম। মনে হলো যেন দাবানল ছড়িয়ে পড়েছে, গলগল করে ধোঁয়া উঠছে পাথুরে পাহাড় থেকে জন্মানো ঘন ট্রপিক্যাল ফরেস্ট থেকে। জানলাম ওগুলো পাহাড়ের গায়ে ঝুলে থাকা মেঘ। এই জন্যই এই এলাকার নাম হয়েছে মেঘের আলয় বা সংক্ষেপে মেঘালয়। ডাউকিবাজার যেতে হলো ছাদখোলা জিপে আরও 5 জনের সঙ্গে শেয়ার করে। পাহাড়ের পেট কেটে বানানো রাস্তা, পর্বত শ্রেণীকে দুভাগে ভাগ করে বয়ে গেছে খরস্রোতা পাহাড়ি নদী। দিক্করবাসিনী নদীর উপর তৈরি করা হয়েছে একটি ঝুলন্ত সাদা সেতু। দূর থেকে দেখলে মনে হয় যেন একটি খেলনা ব্রিজ কোনো রকমে ঝুলে আছে পাহাড়ের গায়ে। ধাক্কা দিলেই বুঝি হুড়মুড় করে ভেঙে রসাতলে পড়বে। বহু নিচে তরতর করে বয়ে যাচ্ছে কাঁচের মতো স্বচ্ছ হিম ঠান্ডা জল। ভাটিতে টেনে নিয়ে যাচ্ছে বালি আর পাথর। বহু দূরে নিচে হাজার হাজার লোক পাথর তুলে ক্রাশারে ক্রাশ করে ছোট ছোট টুকরো করছে, বালি তুলে ডাঁই করছে পাহাড়ের মতো। ট্রাক লঞ্চ বোঝাই হয়ে বালি আর পাথর চলে যাচ্ছে শহরে। ব্যবসাদাররা মালামাল হয়ে যাচ্ছে ঠিকই, তবে পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের অবশিষ্ট আর কিছুই নেই। ধনতন্ত্র প্রকৃতি বিনাশক, এই কথা খুবই সত্যি। ডাউকিবাজারে গিয়ে সিট ভাড়া করলাম মিজোরাম বোর্ডিংয়ে। পরদিন রওনা হলাম শিলংয়ের পথে। চুলের কাঁটার মতো বাঁক নেওয়া সরু রাস্তায় সারা দিন জার্নি করে সন্ধ্যের সময় এসে পৌঁছলাম শিলংয়ে। এবার আর বোর্ডিংয়ে উঠলাম না, সরাসরি গেলাম ওয়াইএমসির হোস্টেলে। এই হোস্টেলে ওঠার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল। সেটি হলো চার্চের ফাদারদের কাছ থেকে কমুজ গ্রাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া। এত বড় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যে গ্রামের কাছে আছে, সে গ্রাম সম্পর্কে ফাদাররা কিছু জানবেন না, এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম। বহুকাল আগে থেকেই খ্রিস্ট ধর্ম প্রচারকদের অন্যতম প্রধান কাজ হচ্ছে যে এলাকায় তাঁরা ধর্ম প্রচার করেন সেই এলাকার ইতিহাস, সংস্কৃতি আর ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জেনে নেন। এরাই অতীতে অনেক প্রত্নতাত্ত্বিক এবং ভৌগোলিক আবিষ্কারের হোতা। একদিন সন্ধেবেলায় অশীতিপর এক বৃদ্ধ ফাদারের কাছ থেকে কমৌজ গ্রামে যাওয়ার সব তথ্য পাওয়া গেল। অত্যন্ত বিনয়ের সঙ্গে ফাদার জিজ্ঞাসা করলেন, কেন যেতে চান ওখানে? আসলে আমার এক বন্ধু ওই গ্রামের কাছে গিয়েছিল, একটি শিলাস্তম্ভকে নিয়ে কবিতা লিখেছে। অদ্ভুত এবং দুর্বোধ্য কবিতাটি সে কি কারণে লিখল সেইটে জানার জন্যই ওখানে যাওয়া। তার জন্য এত কষ্ট করে ওখানে যেতে হবে কেন? কবি বন্ধুকে জিজ্ঞেস করলেই তো পারতেন। আসলে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমার বন্ধুটি আর নেই, উনি মারা গিয়েছেন। যে রহস্য প্রকৃতি গোপন রাখতে চায় তাকে গোপন থাকতে দিলে ক্ষতি কি? সোজা কথায় যদি বলি তাহলে বলতে হয় ফাদার আমাকে ওই গ্রামে যেতে নিষেধ করেছিলেন। মনের একাংশ তাতে সায়ও দিয়েছিল,
কিন্তু এত দূরে এসে পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। অতএব পরদিনই বেরিয়ে পড়লাম। শিলং থেকে কমৌচ গ্রামে পৌঁছতে লাগলো 3 দিন। লক্কর মার্কা মোটর গাড়ি এবং ঘোড়ায় টানা ছ্যাকরা গাড়িতে করে অবশেষে সেখানে গিয়ে পৌঁছলাম। পৌঁছে মনে হলো হাড়ের প্রতিটি জয়েন্টে যেন ব্যথা করছে, ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। অতিকায় সব পাহাড়ি গাছে ঢাকা পর্বত শ্রেণীর মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে এক উর্বর উপত্যকায় দাঁড়িয়ে আছে কমৌচ গ্রাম। গ্রামটিকে দেখে মনে হলো ওটা বুঝি ঘুমিয়ে পড়েছে এবং বাস করছে এক স্বপ্নের জগতে। দেখলে মনেই হয় না এটার খুব কাছেই ভয়ঙ্কর অশুভ এক জগতের সূচনা। গ্রামের বাড়িগুলোর দিকে তাকালে যে কেউ বলবে ওগুলো কম করে হলেও 200 বছরের পুরনো। তবে তার থেকেও পুরনো গ্রামের লোকদের পোশাক আশাক এবং কথাবার্তা। বাইরের দুনিয়ার কেউ কখনো এখানে বেড়াতে এসেছে বলে মনে হয় না। গ্রামবাসীরা অবশ্য যথেষ্ট অতিথিপরায়ণ, কথা বলতে আগ্রহী, তবে কেউই অতি উৎসাহী নয়। আদ্যিকালের একটি পাকা দালানে এখানকার সবচেয়ে বড় মুদিখানার দোকান। এই দোকানের পিছনেই একটি ঘর আমি ভাড়া নিলাম। কথায় কথায় একদিন রাতে দোকানের মালিক বলল, বছর 5 আগে একজন বাংলাদেশি এসে কয়েকদিন এই গ্রামে থেকে গেছে। নিজের মনে বিড়বিড় করে কথা বলতো, একা একা ঘোরাঘুরি করত। কবি টবি হবে হয়তো। বুঝলাম দোকানি কল্যাণ মিত্রর কথা বলছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ও একজন কবি বটে, আমার পরিচিত। এই গ্রামের কাছে একটা দৃশ্য দেখতে পায়ও, সেটা নিয়ে একটা কবিতাও লেখে। তাই নাকি? যত সব উদ্ভট কাণ্ড কারখানা এই সমস্ত কবি সাহিত্যিকদের। এই কবি ভদ্রলোকও সেই একই দলের। ওর মতো অদ্ভুত লোক মশাই আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। হ্যাঁ, তা বলতে পারেন। তবে অধিকাংশ শিল্পীর বেলায় যা হয় ওর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। যা কিছু খ্যাতি সবই আসে ওই মৃত্যুর পর। ও, উনি তাহলে আর বেঁচে নেই? 5 বছর আগে চিৎকার করতে করতে পাগলাগারদে মারা গিয়েছে। ব্যাপার তবে খুবই খারাপ হয়েছে দেখছি। কিন্তু এ তো হওয়ারই ছিল। এই কবি কালো পাথরটির একটু বেশি কাছাকাছি ঘোরাঘুরি করে ফেলেছিল। মনে হলো আমার হৃৎপিণ্ড ধরে জোরে ঝাঁকুনি দিয়েছে কেউ। এই কালো পাথরটি সম্পর্কে ভাষা অনেক কথা শুনেছি। আচ্ছা, গ্রামের খুব কাছেই তো ওটা, তাই না? যত কাছে ভাবছেন ওটা আসলে তার চেয়ে অনেক কাছে। এদিকে আসুন, এই জানলাটা দিয়ে তাকিয়ে দেখুন। ওই যে দূরে পাশের দুটো পাহাড়কে ছাড়িয়ে বাঁকা মাথার ন্যাড়া একটি পাহাড় চূড়ো দাঁড়িয়ে আছে। ওইখানেই পাবেন অভিশপ্ত কালো পাথরের ওই স্তম্ভটা। ওটা ভেঙে টুকরো টুকরো করে দীক্ষু নদীতে ছড়িয়ে দিতে পারলে ভালো হতো। কিন্তু সত্যি কথা কি জানেন, যেই ওটা ভাঙতে গেছে বা ওটার গায়ে সামান্য একটা কাঠের আঘাতও করেছে, সে আর খুব বেশি দিন সূর্যের আলো দেখেনি। অপঘাতে করুণ মৃত্যু হয়েছে। এখন আর ওদিকে কেউ খুব একটা যায় না। জায়গাটা আসলে কোন অর্থে খারাপ বলছেন? ওই জায়গাটা প্রেতজনির আখড়া। যখন আমি খুব ছোট, তখন দূরের এক গ্রাম থেকে এক কলেজ পাশ করা যুবক একদিন এখানে এসে হাজির। পাথরটির কথা শুনে সে তো একেবারে হেসে কুটোকুটি। আমাদের 100 বছরের ভীতি আর সংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে সে গেল চৈত্র সংক্রান্তির দিন পাথরটির কাছে রাত কাটাতে। পরদিন ভোরে হোঁচট খেতে খেতে গ্রামে এসে ঢুকলো বেচারা। মুখ দিয়ে ফেনা কাটছে, দু চোখে সীমাহীন আতঙ্ক। এই ঘটনার পর খুব বেশি দিন বাঁচেনি ছেলেটা। কথা প্রায় বলতোই না। কোনো কোনো সময় হঠাৎ মুখ খুললে শোনা যেত ঈশ্বরকে জঘন্য ভাষায় গালিগালাজ করছে। আর আরেকটা ঘটনা বলি। আমার নিজের এক ভাগ্নে খুব ছোটবেলায় পাহাড়ে খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল।
সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যের সময় ওই পাথরটার কাছে এসে ঘুমিয়ে পড়ে সে। ও এখন যুবক, তবু মাঝে মাঝে রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে চিৎকার করতে করতে জেগে ওঠে। জাগে, বাদ দিন এসব কথা। আসুন অন্য কিছু নিয়ে কথা বলি। অশুভ বিষয় নিয়ে কথা আর না বাড়ানোই ভালো। হ্যাঁ, সেই ভালো। আপনার দোকানটি তো বেশ পুরনো মনে হচ্ছে। এই যে দোকানের যে ভিত দেখছেন, ওটা শত শত বছরের পুরনো। এটাই একমাত্র দালান যেটাকে ইউসুফ কররানির লোকেরা ভেঙে ফেলেনি। সুলতানি বাহিনী চিরুনি অভিযান চালিয়েছিল এই এলাকায়, সবকিছু ভেঙে গুড়িয়ে দেয় তারা। এই দালানটি কিন্তু অক্ষত থেকে যায়। এটাকে ওরা ওদের হেডকোয়ার্টার বানিয়েছিল কিনা। সুলতানি বাহিনী তাদের অভিযানের সময় এই গ্রামে এবং আশেপাশের এলাকায় কাউকেই জীবিত রাখেনি। নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সবাইকে খুন করে এই দেশকে একেবারে শ্মশান করে দিয়েছিল তারা। তবে হ্যাঁ, বাপ ঠাকুরদার মুখে শুনেছি ওই পাহাড়ে নাকি বাস করত এক অতি প্রাচীন জাতি। তাদের গায়ের রং ছিল একেবারে আলকাত্রার মতো, পেটানো চেহারা আর খুব লম্বা। তা ওরা মাঝে মধ্যে এই নিচু এলাকায় নেমে এসে যুবতী মেয়েদের কিংবা শিশুদের চুরি করে নিয়ে যেত। এই আদিবাসীরা আসলে কারা ছিল সে সম্পর্কে যদিও কিছুই শুনিনি। তবে হ্যাঁ, শুনেছি নাকি যে এরা সব অপদেবতার পুজো করত। বহু যুগ আগে থেকেই এই পাহাড়ি উপত্যকায় বাস করত তারা। ওই সুলতানি বাহিনীর আক্রমণের সময় এই আদিবাসীরাও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। বলছি, মানে আপনাকে একটিবার ওই পাথরের কাছে যাওয়ার রাস্তাটুকু আমায় কিন্তু বলে দিতে হবে। এত কিছু শোনার পরেও আপনি ওখানে যেতে চান? দেখুন, আমি বলি কি, দেখুন, আমার ওই কবি বন্ধুর লেখা পড়েই অত দূর থেকে আমার এখানে ছুটে আসা। ওই কালো পাথরটি একবার আমি চোখের দেখা দেখতে চাই। দয়া করে আপনি যদি... ঠিক যখন করেই ফেলেছেন আপনি যাবেন, তখন আর কি করি বলুন। বেশ, তবে আজ তো অনেক রাত হলো, আপনি খেয়ে দিয়ে বিশ্রাম নিন। আমি কাল সকালে সেখানে যাওয়ার রাস্তা আপনাকে বুঝিয়ে দেবক্ষণ। পরদিন সকালে দোকানের থেকে রাস্তা বুঝে নিয়ে বেরিয়ে পড়লাম। 3-4 ঘন্টা ধরে শাল পিয়ালে ভর্তি চড়াই বেয়ে বাঁকা মাথার পাহাড়টির গোড়ায় পৌঁছলাম। সরু একটা পায়ে চলা পথ এটাকে পেঁচিয়ে উপরে উঠে গিয়েছে। পাহাড়ের চূড়ায় উঠে নিচে উপত্যকার দিকে তাকালাম। পুরো গ্রামটি নীল আকাশের পটভূমিতে শান্তিতে ঘুমিয়ে আছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে গ্রাম পর্যন্ত না দেখলাম কোনো বাড়ি, না কোনো চাষের জমি। চাষাবাদ, ক্ষেতখামার সবই গ্রামের উল্টো দিকে। কোনো এক বিচিত্র কারণে গ্রামের এই দিকটিতে কোনো কিছু গড়ে ওঠেনি। পাহাড় চূড়াটি আসলে সেগুন এবং মেহগিনি গাছে ঢাকা একটি মালভূমি, টেবিলের পিঠের মতো সমতল। ঘন গাছপালা ঝোপঝাড় পেরিয়ে কিছুটা যাওয়ার পরই দেখতে পেলাম সবুজ ঘাসে ছাওয়া ঝকঝকে সুন্দর বেশ চওড়া একটি ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটির একেবারে শেষ মাথায় অপার্থিব এক নির্জনতায় অস্বাভাবিক নৈঃশব্দে একাকী দাঁড়িয়ে আছে ঘোর কৃষ্ণবর্ণের শিলাস্তম্ভটি। শিলাখণ্ডটি 8 কোণা, লম্বায় 16 ফিটের মতো, চওড়া প্রায় 1.5 ফুট। একসময় এর গা ছিল চকচকে পালিশ করা, তবে এখন এখানে সেখানে চটা উঠে গিয়েছে। বোঝাই যায় এটাকে ভেঙে ফেলার প্রচেষ্টার ফসল। তবে হাতুড়ির ঘায়ে এটার যে খুব বেশি ক্ষতি হয়েছে তা বলা যাবে না। তবে এটাকে পেঁচিয়ে গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত যে লেখাগুলো ছিল নিচ থেকে আন্দাজ 10 ফুট ওপর অবধি, তার দফা শেষ। এতে সমস্যা যেটা হয়েছে সেটা হলো লিপিগুলো কোন ডিরেকশনে পড়তে হবে তা বোঝার কোনো উপায় নেই। নারকেল গাছ বেয়ে ওঠার মতো পাথরটি বেয়ে 10 ফুট ওপরে উঠে পড়লাম।
ভালো করে নজর দিলাম লিপিগুলোর দিকে। কালের আবর্তে ওপরের লেখাগুলো ঝাপসা হয়ে এসেছে। মনে পড়ল মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গানটার কথা, যদি পাথরে লেখো নাম। তবে এইটুকু বুঝতে পারলাম, এই লিপির সঙ্গে এই যুগের কোনো বর্ণমালার এতটুকু মিল নেই। বহুকাল আগে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে এই শিলালিপির ভাষা। পাথরের গোড়া থেকে শুরু হয়ে অদ্ভুত শিলালিপিটি ওপরের দিকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে। স্তম্ভটি যে পাথর দিয়ে তৈরি, তার গুণাগুণ অবাক করার মতো। এটা যে শুধু চকচকে তাই নয়, অনেক স্বচ্ছ। যে জায়গাগুলো তখনও অক্ষত ছিল, সেখান দিয়ে ভেতরের অনেকখানি দেখা যায়। সারা দুপুর পাথরটার কাছে কাটিয়ে পরন্তু বিকেলে যখন ফিরে এলাম, তখন আমি পুরোপুরি হতভম্ব। দুনিয়ার অন্য কোনো প্রান্তের কোনো পুরাকীর্তির সঙ্গে এই পাথরটির কোনো মিল নেই। যেন স্তম্ভটি কোনো ভিন গ্রহের প্রাণী এসে তৈরি করেছে এমন এক সময় যখন মানব জাতির অভ্যুদয় এই গ্রহে ঘটেনি। গ্রামে ফিরে এলাম ঠিকই, কিন্তু পাথরটির ব্যাপারে আমার আগ্রহ আগের চেয়ে 1000 গুণ বেড়ে গেল। কারা ওটা তৈরি করলো আর কেনই বা করলো, সেইটে না জানা পর্যন্ত যেন আমার কিছুতেই শান্তি নেই। ইতিমধ্যেই দোকানির ভাগনা একদিন গ্রামে এলো। আমিও তাকে ধরে বসলাম। শুনেছি আপনি নাকি ছোটবেলায় ওই পাহাড়ে হারিয়ে গিয়েছিলেন, তারপর থেকে নাকি কি সব স্বপ্ন টপ্ন দেখেন। কি দেখেন সেটা যদি একটু বলতেন। দেখি তো অনেক কিছুই, কিন্তু সেসবের কোনো মাথা মুন্ডু নেই। একই স্বপ্ন বারবার 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 দেখি। যখন দেখি তখন সবকিছু পরিষ্কার, শুধু ঘুম থেকে জাগলেই মনে হয় সবকিছু আবার কেমন মুছে গেল। শুধু মনে করতে পারি সাপের জিভের মতো লকলকে আগুনের শিখা আর একটা দ্রিম দ্রিম তালবাদ্যের আওয়াজ। একবার স্বপ্নে দেখছিলাম একটা বিশাল বিশাল একটা কালো দুর্গের পেল্লায় এক গম্বুজের মাথায় দাঁড়িয়ে আছে একটা কালো পাথর। গ্রামের অন্য কেউ এই সম্পর্কে কোনো কথা বলতে নারাজ। ব্যতিক্রম কেবলমাত্র একজন স্কুল মাস্টার। এই অজ গ্রামে যে একজন শিক্ষিত মানুষও আছেন, তা জেনে অবাক হয়েছিলাম খুব। তিনি একদিন বললেন, দেখুন, আমার বিশ্বাস পুরো গ্রামটাই ছিল আসলে একটা ডাইনি সমাজ, এবং কালো পাথরটি ছিল তাদের প্রেত পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে নিয়মিত সর্বোচ্চ স্তরের ডাকিনী সভা বসত। এদের এই অভিশপ্ত পৈশাচিক ধর্মকর্ম এবং আদিম আচার আচরণ আশপাশের সনাতনী ভারতীয় সভ্যতা ও ঐতিহ্য থেকে ছিল সম্পূর্ণ আলাদা। লোককথা অনুসারে যে জাতি শিলাস্তম্ভটি বসিয়েছিল তাদের বলা হতো জুথালটান। আশপাশের সব জাতি মঙ্গোলীয় বংশোদ্ভূত, এবং এ জাতীয় নাম কোনোটিরই নেই। এখানকার আদি বাসিন্দারা জাদুবিদ্যা এবং প্রেত সাধনায় প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। যদিও শিলাস্তম্ভটি এত প্রাচীন যে ওটা আসলে কারা বসিয়েছিল সে ব্যাপারে কারো কোনো স্পষ্ট ধারণা করা মুশকিল, তবে এ কথা নিশ্চিত যে প্রেত সাধনার তীর্থপীঠ হিসেবে ওটাকে হাজার হাজার বছর ধরে ব্যবহার করা হয়েছে। সমস্ত ডাকিনী ক্রিয়াকর্মের মূল কেন্দ্র ছিল ওটাই। ওটার দোরগোড়ায় যে বেদি রয়েছে, সেখানে অসংখ্য যুবতী আর শিশু বলি দেওয়া হয়েছে। লোককথায় আছে জুথালটানেরা সবাই মিলে সুর করে অদ্ভুত এক মন্ত্র পড়ত এবং নরবলি আর রহস্যময় এক যজ্ঞ করে চৈত্র সংক্রান্তির রাতে নরকের এক অপদেবতাকে আহ্বান করত। আপনি গিয়েছেন কখনো ওখানে? না মশাই, আমি কখনো যাইনি। প্রেতের কথা নয়, তবে কি না, আসল কথা হচ্ছে ওখানে কি আমার লাভটা কি? শিলাখণ্ডটি মুছে যাওয়া অন্ধকার অতীত আর বর্তমানের ভেতর ছোট্ট একটা যোগসূত্র ছাড়া তো কিছু নয়। তবে বুঝলেন কি না, কাছেই স্কম্ভাল নামে আর একটা গ্রাম আছে। ওখানেই ইউসুফ কররানির সঙ্গে প্রতাপ সিংহের শেষ যুদ্ধটি হয়েছিল। যুদ্ধের পর অবশ্য ইউসুফ বেশি দিন বাঁচেননি। অদ্ভুত এক মানসিক রোগ হয়েছিল নাকি তার। শুনেছি সে নাকি ঠিক করে ঘুমোতেও পারত না,
ঘুমোতে গেলেই ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন তাড়া করে ফিরত তাকে। সেই অবস্থাতেই মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন বিষয়ে নকল নবিশকে প্রতিদিন ডিকটেশন দিত ইউসুফ কাররানি। ওখানেই প্রাচীন এক হিন্দু মঠের কাছে তার মৃতদেহ কবর দেওয়া হয়, আর কফিনে ভরে দেওয়া হয় তার প্রিয় পাণ্ডুলিপিটা। তবে তবে প্রচণ্ড এক ভূমিকম্পে পাথরে তৈরি হিন্দু মঠটি 200 বছর আগে ভেঙে পড়ে, এবং ওটার পাশে ইউসুফ কাররানির যে কবরটা ছিল তা চাপা পড়ে যায় শতমন পাথরের নিচে। কমৌজ গ্রামে এসেছি 1 সপ্তাহ কেটে গিয়েছে। স্কুল মাস্টারের সঙ্গে নিয়ম মাফিক চায়ের দোকানে আড্ডা দিয়ে একদিন সন্ধ্যায় ঘরে ফিরছি, এমন সময় মনে পড়ল চৈত্র সংক্রান্তি প্রায় এসে গিয়েছে। চৈত্র সংক্রান্তির রাত। কমৌজ গ্রামকে পিছনে ফেলে এগিয়ে গেলাম কালো পাথরটি যে পাহাড়ের ওপর সেটার দিকে। থালার মতো বড় একটি চাঁদের ঘোলাটে অস্বচ্ছ আলোতে ডুবে আছে সমস্ত চরাচর। বাতাসে কোনো চলাচল নেই, চারিদিকে গুমোট একটি ভাব, অথচ পাতার অন্তহীন খসখস এবং ফিসফিস করে কথা বলার আওয়াজ চমকে দিল আমাকে। মনে হলো শত শত বছর আগে এমনই রাতে অশুভ শক্তি ও তাদের পূজারীরা পৃথিবীর নানা জায়গা থেকে এসে হাজির হতো এইখানে, বলি নিবেদন করত নিজেদের শয়তানের পাদমূলে। ঝুঁকে থাকা পর্বত শিরাগুলোকে চাঁদের আলোয় মনে হলো বহুদিন আগের অতিকায় কোনো দুর্গ প্রাচীরের ধ্বংসাবশেষ, যা পাহারা দিচ্ছে এক নিষিদ্ধ জগৎ, যেখানে আমি প্রবেশ করতে চলেছি সম্পূর্ণ অবৈধভাবে। ভাবনাটিকে পাত্তা দিলাম না। বনের ভেতর দিয়ে চলতে চলতে মনে হলো কে যেন আমাকে অনুসরণ করছে। নিশ্চিত হওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। নরম ভেজা ভেজা কি একটা আমার মুখ ঘষে চলে গেল। ঘাসে ঢাকা খালি জায়গাটিতে এলাম। চোখে পড়ল অভিশপ্ত ঋজু স্তম্ভটি। খোলা মাঠটির একদিকে পাহাড় ঘেঁষে টেবিলের মতো ছোট একটি পাথর দেখতে পেলাম। গিয়ে বসলাম ওটার ওপর। ঠিক তখনই মনে হলো কল্যাণ মিত্র হয়তো এই পাথরটির ওপর বসেই তার কবিতাটি লিখেছিল। দোকানির ধারণা পাগল হওয়ার পেছনে শিলাস্তম্ভ দায়ী, কিন্তু আমার ধারণা ওর ভেতর পাগলামি অনেক আগে থেকেই ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 12টা। হেলান দিয়ে আরাম করে বসে কি হয় দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। হালকা বাতাসে মেহগিনির পাতায় খসখস আওয়াজ উঠল। হঠাৎ হালকা একটা বাঁশির সুর শুনতে পেলাম। সেই সঙ্গে মনে হলো কারা যেন ফিসফিস করে খুব অশুভ কিছু উচ্চারণ করছে। আওয়াজটা একঘেয়ে হয়ে উঠল। একভাবে স্তম্ভটির দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেকটা সম্মোহিত হয়ে পড়লাম। ঘুমে বুঝে আসতে চাইল চোখের পাতা। আপ্রাণ চেষ্টা করলাম ঘুম তাড়ানোর, কিন্তু পারলাম না। মনে হলো শিলাস্তম্ভটি যেন পেন্ডুলামের মতো দুলছে দুলছে। ঝাপসা হয়ে এলো চোখের দৃষ্টি, এবং একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল হঠাৎই। ধর্মর করে উঠে বসতে চাইলাম, কিন্তু না, কে যেন গঙ্গোত্রী হিমবাহের মতো ঠান্ডা হাতে আমাকে পাথরটির সঙ্গে চেপে ধরে রেখেছে। দেখলাম খোলা জায়গাটি মোটেই আর জনশূন্য নেই। সেখানে অদ্ভুত এক জাতের নারী পুরুষ সকলে জড়ো হয়েছে, যাদের পোশাক আশাক এতই প্রাচীন যে দুনিয়ার কোথাও কেউ আর এখন এগুলো পরে না। প্রথমে ভাবলাম কমৌজ গ্রামের লোকরাই হয়তো তাদের গোপন অনুষ্ঠান করার জন্য এখানে এসেছে। তারপরই ভালো করে লক্ষ্য করতেই দেখলাম মানুষগুলো গ্রামের লোকদের মতো মঙ্গলীয় নয়। এরা যথেষ্ট লম্বা এবং ভারী গড়নের, নিচের দিকে নামানো ঘন ভ্রু, মুখগুলো বড় তবে ভোঁতা ধরনের,
এরা আসলে প্রাচীন নিগ্রো এবং অস্ট্রিক জাতের মিশ্রণ। এদের চেহারায় উদগ্র কামনা এবং নিষ্ঠুরতার এক জটিল সমন্বয় দেখতে পেলাম। এসব দেখে শুধু যে ভয় পেলাম তাই নয়, লোকগুলোর উপর অদ্ভুত এক ধরনের ঘৃণা জন্মালো। অবাক হয়ে লক্ষ্য করলাম ওরা আমাকে কেউ খেয়ালই করছে না। সব নারী পুরুষ স্তম্ভটিকে ঘিরে অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে একসাথে সুর করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। শুরু করলো দুহাত উপরে তুলে কোমরের ওপর থেকে একসাথে শরীর তোলাতে। দুলতে থাকা মানুষগুলো এক দৃষ্টিতে তাকিয়েছিল স্তম্ভটির মাথার উপর। মনে হলো কাউকে তারা একাগ্র চিত্তে আহ্বান করছে। আমার থেকে 50 গজ হবে না এতগুলো নারী পুরুষ একসাথে মন্ত্রোচ্চারণ করছে, অথচ মনে হলো অনন্ত সময়ের ওপার থেকে অস্পষ্ট গুনগুন আওয়াজ ভেসে আসছে বুঝি। শিলাটির কাছেই টিপায়ের ওপর প্রকাণ্ড একটা তামার চালা রাখা, সেখান থেকে বিশ্রী এক হলুদ রঙের ধোঁয়া পাকিয়ে উঠতে দেখলাম, যেন একটি ঘিনঘিনে সাপ আস্তে আস্তে দুলতে থাকা স্তম্ভটিকে পেঁচিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। জ্বালাটির একদিকে হাত পা বাঁধা অবস্থায় একজন যুবতী, পাশে 3-4 মাস বয়সের একটি ছোট্ট শিশুকে নিয়ে উলঙ্গ হয়ে মাটিতে পড়ে আছে। অন্যদিকে ভয়ানক কুৎসিত এক বুড়ি কোলের ওপর কিম্ভূত কিমাকার একটি কালো রঙের ঢোল নিয়ে বসে আছে। ঢোলটাতে হাতের চেটো দিয়ে ছোট ছোট ঘা দিচ্ছে বুড়ি। অপার্থিব এক ধরনের আওয়াজ বেরোচ্ছে ওটার থেকে। শরীরগুলো আরো দ্রুত লয়ে দুলতে শুরু করল। কালো পাথরটি এবং মানুষগুলোর মাঝে ফাঁকা জায়গাটিতে যেন মাটি ফুঁড়ে হাজির হলো নগ্ন এক তরুণী। চকচক করছে তার চোখ, হাওয়ায় উঠছে লম্বা চুল। পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে ফাঁকা জায়গাটিকে এক পা ঘুরে সাষ্টাঙ্গে পাথরটিকে প্রণাম করলো মেয়েটি। পড়ে থাকলো ওভাবেই। এরপর উদয় হলো বিচিত্র পোশাক পরা একটি লোক। মেয়েটির মতো একই কাজ করলো সেও। তার মুখ ঢাকা বিশাল এক নেকড়ের মাথা দিয়ে বানানো মুখোশে, কোমরে পেঁচানো ছাগলের কাঁচা চামড়া। মানুষ এবং পশুর সংমিশ্রণে এক মূর্তিমান দুঃস্বপ্ন যেন। গলায় পেঁচানো ভারী সোনার শেকল। দেখতে পেলাম গলার কাছে শেকলটির সঙ্গে সরু ছোট্ট একটি চেন ঝুলছে। হয়তো ছোট্ট চেনটির সঙ্গে আগে একটি লকেট ছিল। একসাথে করে বাঁধা অনেকগুলো বেত এক হাতে ধরেছিল লোকটি। মানুষটি ধীরে ধীরে লাফ দিতে লাগলো। অদ্ভুত মানুষটির লাভ ছাপ দেখে চিৎকার করে উঠল জনতা। প্রণামের ভঙ্গিতে উপুর হয়ে পড়ে থাকা মেয়েটির পিঠে হাতের বেতগুলো দিয়ে বাতাসে শীষের আওয়াজ তুলে প্রচণ্ড জোরে আঘাত করলো সে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো মেয়েটি। শুরু করলো অস্বাভাবিক মাদকতাপূর্ণ নাচ। মুখোশ পরা লোকটিও নাচতে শুরু করলো তার সঙ্গে। কিছুক্ষণ পর পর বেতের বাড়ি মারতে লাগলো মেয়েটির নগ্ন শরীরে। যতবার মার খেলো মেয়েটি, ততবার একটি মাত্র শব্দই উচ্চারণ করলো সে। তার সঙ্গে তাল মিলিয়ে ধুয়ো তুলল জনতাও। আমি দেখলাম লোকগুলো ঠোঁট নড়ছে। শুনতে পেলাম বহু দূর থেকে ভেসে আসা মন্ত্রপাঠের গুনগুন শব্দ। চোখে পড়ল কি এক বিভৎস আনন্দে তাদের মুখ থেকে ঝরে পড়ছে লালা। ফাঁকা জায়গাটিতে ঢোলের আওয়াজের তালে তালে অদ্ভুত সেই জুটি ঘুরে ঘুরে নাচতে থাকলো। দোলাতে লাগলো শরীর। নাচতে থাকা উলঙ্গ মেয়েটির চোখে ধীরে ধীরে ফুটে উঠল উন্মাদের দৃষ্টি, যা সঞ্চারিত হলো জনতার মাঝেও। যেন পাগল হয়ে গেল অসংখ্য নারী পুরুষ। মেয়েটি তার নাচের গতি বাড়িয়ে দিল 3 গুণ। তার সঙ্গে যোগ দিল মুখোশ পরা সেই লোকটি। ধীরে ধীরে অশ্লীল হয়ে উঠল তাদের নাচ। কুৎসিত বুড়ি ঘন ঘন বাড়ি দিতে লাগলো তার ঢোলে। মেয়েটির পিঠে বেত ভাঙার মড়মড় আওয়াজ উঠল। তার ঘামে পিচ্ছিল নগ্ন পিঠ বেয়ে গড়িয়ে পড়ল রক্তের ধারা। যত বেশি জোরে মেয়েটির পিঠে বেতের বাড়ি পড়ে, ততই বেশি উদ্দাম হয় নাচ। স্তম্ভটির মাথা ছাড়িয়ে ধোঁয়ার কুণ্ডলি উঠে গেল আকাশের দিকে। ছড়িয়ে পড়ল পাথরের গোড়া থেকে ঘাসের ওপর। ধোঁয়ার নিচে ঢাকা পড়ল যুবতী। হঠাৎ ধোঁয়ার বেষ্টনী ছাড়িয়ে তীর বেগে খোলা জায়গায় বের হয়ে এলো সে। পেছনে ধেয়ে এলো মুখোশ পরা অদ্ভুত সেই পুরোহিত। বেতের প্রচণ্ড বাড়ি খেয়ে অস্বাভাবিক এক চিৎকার বের হয়ে এলো মেয়েটির মুখ থেকে। শেষবারের মতো দুহাত উপরে তুলে লাফ দিয়ে মাটি থেকে বেশ কিছুটা উপরে উঠে গেল। তারপর ভারী পাথরের মতো দরাম করে পড়ল ঘাসের ওপর। কেঁপে কেঁপে উঠতে লাগলো তার চকচকে শরীর। মুখোশ পরা পুরোহিত শরীরের সবটুকু শক্তি দিয়ে বেত মারতে লাগলো তাকে।
সেই অবস্থাতেই পেট ঘষতে ঘষতে মোচড় খেতে খেতে স্তম্ভটির দিকে এগিয়ে যেতে লাগলো মেয়েটি। পেছনে পড়ে থাকলো রক্তের মোটা একটি ধারা। শেষমেশ ঘেমে এনে কাঁপতে কাঁপতে শিলাটির কাছে পৌঁছে দুহাতে আলিঙ্গন করল হিমের মতো ঠান্ডা পাথরটিকে। শিলাখণ্ডটি ভরিয়ে দিতে লাগলো অশ্লীল অপবিত্র আদর্শ হাগে। পুরোহিত তার রক্তে লাল হয়ে যাওয়া বেতের গাছটিকে ছুঁড়ে দিল আকাশের দিকে। বিশাল এক হুঙ্কার দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে সার বেঁধে দাঁড়িয়ে থাকা জনতা পাশবিক উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়ল পরস্পরের ওপর। আঁচড়ে কামড়ে ছিঁড়তে লাগলো একে অপরের পরিধেয়। ঠিক এমন সময় ছোঁ মেরে মাটি থেকে শিশুটিকে তুলে নিল পুরোহিত। উপর দিকে শূন্যে ছুঁড়ে মারল। ডুকরে কেঁদে উঠল শিশুটি। অনেক উঁচু থেকে আছড়ে পড়ল স্তম্ভটির গোড়ায়। কালো ভিতের উপর ছিটকে পড়ল শিশুটির মগজ। ছোট্ট মৃতদেহটা আবার তুলে নিল পুরোহিত। প্রচণ্ড টানে ছিঁড়ে ফেলল কচি তুল তুলে হাত পাগুলো। ভক্তি ভরে স্তম্ভটির গায়ে লেপে দিল শিশুটির রক্ত। তারপর ছুঁড়ে দিল কনকনে তামার জ্বালাটির দিকে। ছেঁড়া খোড়া মাংসে ঢাকা পড়ল জ্বলন্ত কয়লা। লকলকে আগুনের শিখা। উল্লাসে ফেটে পড়ল উন্মত্ত জনতা। চিৎকার করে বারবার অদ্ভুত একটি নাম উচ্চারণ করতে থাকলো তারা। হঠাৎ মাটিতে উপুর হয়ে সাষ্টাঙ্গে প্রণামের ভঙ্গিতে শরীরে মোচড় দিতে লাগলো সাপের মতো। বিজয়ের ভঙ্গিতে উপরে দুহাত ওঠালো পুরোহিত। ভয়ের চোটে গায়ের সবটুকু জোর দিয়ে চিৎকার করতে চাইলাম আমি, কিন্তু গোগো শব্দ ছাড়া আর কিচ্ছু বেরোলো না মুখ দিয়ে। তাকিয়ে দেখলাম কালো চকচকে মোটা একটি সাপ পেঁচিয়ে আছে সেই শিলাখণ্ড। শিলার মাথা ছাড়িয়ে অনেক ওপরে পুরো তৃণভূমিটি ঘিরে কুয়াশার ভেতর বাতাসে ভেসে আছে ওটার প্রকাণ্ড মাথা। অথচ কোনো সাপের মাথা নয় সেটা, ওটা একটা অতিকায় মোষের মাথা। মনে হলো বিশাল ঢেউ খেলানো বাঁকা শিং দুদিক থেকে ধরে আছে চাঁদ। লাল টকটকে চোখগুলোতে কালো নীলচে মণিতে বরফের মতো ঠান্ডা ভয়ানক নিষ্ঠুর দৃষ্টি। সেখান থেকে ঝরে পড়ছে অন্তহীন কামনা, সীমাহীন লালসা, অপার্থিব নিষ্ঠুরতা, দানবীয় পৈশাচিকতা। বংশ পরম্পরায় মানব জাতিকে আজন্ম তাড়া করে ফিরছে এই বদ গুণগুলো। মোষের বিভৎস চোখগুলোতে ফুটে উঠল পৃথিবীর যা কিছু অশুভ। অসংখ্য শহর নগর বন্দর জনপদের জঘন্য সব অনাচার, অসংখ্য গোপন পাপাচার। হারিয়ে গিয়েছে মানুষ কালের প্রবাহে, বিলুপ্ত হয়েছে সভ্যতা। কিন্তু যা কিছু গোপন অশুভ তা যদি সব জমা দেওয়া থাকে কোনো এক আদিম গুহার চির অন্ধকারে, তাহলে বলতে হবে সেই আদিম গুহার সব আধার যেন জমা হয়েছে কালো ওই চোখগুলোতে। হঠাৎ অস্বাভাবিক এক নীরবতায় ঢেকে গেল এই পাশবিক অপবিত্র নিষ্ঠুর প্রেত পুজোর সব অনুষ্ঠান। মাটিতে উপুর হয়ে পড়ে থাকা পূজারীদের শরীর, তৃণভূমি ও পাহাড়। রাতের স্বাভাবিক যে শব্দ শোনা যায় সেগুলোও মনে হলো বন্ধ। পুরো এলাকাটিকে যেন গ্রাস করল মহাশূন্যের নীরবতা। নেকড়ের মুখোশ পরা পুরোহিত এবার হাত পা বাঁধা আধমরা হয়ে যাওয়া যুবতী মেয়েটিকে তুলে ধরল দুহাতে। নিবেদন করল বাতাসে ভেসে থাকা বিভৎস মাথাটির কাছে। দেখলাম কুয়াশা ভেদ করে অনেক নিচে নেমে এলো মাথাটি। ফুলে ওঠা ভেজা ভেজা কালো কুচকুচে প্রকাণ্ড নাসারন্ধ্র দিয়ে টেনে নিতে লাগলো অসহায় মেয়েটির প্রাণের সমস্ত নির্যাস। দেহ সম্ভোগের মতো গভীর এক তৃপ্তিতে বুঝে এলো ওটার চোখ দুটো। ঠিক সেই সময় আমার চেতনার গভীরে ভীষণ জোরে কেউ একটা আঘাত করলো। তলিয়ে গেলাম কল্পনাহীন এক গভীর অন্ধকারে। চোখ মেলে দেখলাম চারিদিকে ভোরের আলো ছড়িয়ে পড়েছে। মনে পড়ল রাতের সব ঘটনা। ধর্মর করে উঠে চারিদিকে তাকালাম। সবুজ ঘাসে ঢাকা সমতল ভূমি ঠিক আগের মতোই। তার মাঝে দাঁড়িয়ে আছে রিজু কালো চকচকে পাথরটি। বয়ে যাচ্ছে ভোরের হিমেল বাতাস। ঘাসের ভেতর দিয়ে হেঁটে যেখানে যুবতী মেয়েটি হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল সেইখানটায় গেলাম। যে ঘাসের ওপর এত হুলস্থুল কাণ্ড হলো তা অসংখ্য পায়ের চাপে সম্পূর্ণ নেতিয়ে পড়ার কথা। এছাড়া রক্তের মোটা একটি ধারা পেছনে রেখে নর্তকী মেয়েটি ঘষ্টে ঘষ্টে স্তম্ভটির কাছে এগিয়ে গিয়েছিল। ঘাসের ওপর সেই রক্তের দাগও থাকার কথা, কিন্তু না, ঘাসের প্রতিটি মাথা একেবারে খাড়া। লালের কোনো ছাপ কোথাও নেই। এমনকি স্তম্ভটার গোড়ার কাছে
শিশুটির যে মগজ ছিটকে পড়েছিল সেসবেরও কোনো চিহ্নই নেই। তাহলে তাহলে কি ওটা ছিল কোনো প্রখর কল্পনা অথবা কোনো দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে তাহলে এত পরিষ্কার পুঙ্খানুপুঙ্খ সবকিছু মনে থাকলো কিভাবে? দ্রুত গ্রামে ফিরলাম। আমি নিশ্চিত দোকানের পেছনের ঘরে ঢোকা পর্যন্ত কেউ আমাকে দেখেনি। বিছানার উপর বসে গত রাতের ঘটনাগুলো প্রথম থেকে মনে করার চেষ্টা করলাম। বুঝতে পারলাম ওগুলো কোনো স্বপ্ন ছিল না। যা কিছু দেখেছি তা ছিল এক ধরনের প্রহেলিকা। আমি প্রবেশ করেছিলাম এক মায়ার জগতে। যেভাবেই হোক সুদূর অতীতে ঘটে যাওয়া কোনো এক ঘটনা আমার চোখের সামনে আবার ঘটেছে, অথবা যে উপায়েই হোক আমি গিয়ে হাজির হয়েছিলাম 1000 বছর আগের কোনো এক বিশেষ রাতে। কিন্তু নিশ্চিত হওয়ার উপায় কি? কিভাবে বুঝবো ওটা আমার মস্তিষ্কের কোনো কল্পনা নয়, বরং অনেককাল আগে ঘটে যাওয়া কোনো ঘটনা যার রয়েছে বাস্তব অস্তিত্ব? মনে পড়ল ইউসুফ কররানীর নাম। সুলতানি বাহিনীর এই সিপাহসালার এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। স্বাভাবিকভাবেই সে কালো পাথরটির কাছেও গিয়ে থাকবে, যা প্রকারান্তরে ডেকে আনে তার সর্বনাশ। সিপাহসালারের কফিনে পার্চমেন্টে লেখা যে পাণ্ডুলিপি রাখা হয়েছিল তাতে কমুচ এবং কালো পাথরটির কথাও লেখা থাকতে পারে। আজ পর্যন্ত ইউসুফ কররানীর হাড়গোড়, দেহাবশেষ এসব কিছুই পাওয়া যায়নি। খুঁজলে হয়তো এখনো সিপাহসালারের ভেঙে পড়া স্মৃতিসৌধ বা কবরের ভেতর পার্চমেন্ট পাণ্ডুলিপিটির উদ্ধার পাওয়া যাবে। শুরু থেকেই লক্ষ্য করেছি কমৌজ গ্রামে প্রচুর নীলগাই এবং ছাগল পোষা হয়। গোলগাল ছোটখাটো নীলগাইতে টানা একটি গাড়ি ভাড়া করে 4 ক্রোশ দূরে স্কম্ভাল গ্রামের পাশে মূল যুদ্ধ যে জায়গাটিতে হয়েছিল সেইখানে পৌঁছলাম। গারোয়ান সমেত গাড়িটি রেখে বের হলাম সমাধির খোঁজে। শোনো, তুমি গাড়িটা নিয়ে এখানেই অপেক্ষা করো, আর ফিরতে দেরি হলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি ঠিক সময় চলে আসব। হ্যাঁ, এখানেই থেকো কিন্তু, চলি। সরু একটি পাহাড়ি উপত্যকায় ভেঙে পড়া মঠটি দেখতে পেলাম। সন্ধে হতেই চাঁদ উঠল। ফটফটে জ্যোৎস্নায় ব্যস্ত হাতে সমাধির পাথর সরানোর কাজে লেগে পড়লাম। অমানসিক পরিশ্রম করলাম সারা রাত। ভাবতে আজও অবাক লাগে আমার মতো একজন অলস অধ্যাপক কিভাবে সূর্য ওঠা অবধি মনকে মন পাথর সরিয়েছিল। ভোরের আলো যখন ফুটল তখন কফিনের কাঠের ডালার উপর থেকে পাথরের শেষ টুকরোটি সরিয়ে ফেলেছি। শত শত বছর মাটির নিচে থেকে ঝুরঝুরে হয়ে পড়েছে কাঠ। টান দিতেই অর্ধেক ভেঙে উঠে এলো। ভেতরে তাকিয়ে দেখলাম কতগুলো হাড়গোড় এলোমেলো হয়ে পড়ে রয়েছে। একপাশে জটিল কাজ করা কাঠের কালো রঙের একটি বাক্স। ওপরে রজনের ঘন পালিশ থাকায় এত বছর পরও একেবারে অক্ষত ওটা। পালিশের এই প্রযুক্তি অনেক আগে জাপান থেকে ভারতবর্ষে আনা হয়। 6টি ভিন্ন ভিন্ন গাছের রস ফার্মেন্ট করে তৈরি হতো পালিশের মাল মশলা। ছোঁ মেরে বাক্সটি তুলে নিলাম। হাড়গুলোর উপর কোনো রকমে কয়েকটি পাথর চাপা দিয়ে সরে পড়লাম তাড়াতাড়ি ওখান থেকে। এলাকার কোনো লোক যদি এই অবস্থায় আমাকে খুঁজে পায় তাহলে আর দেখতে হবে না। নির্ঘাত কবর খুঁড়ে লাশ চুরির দায়ে আমাকে ফেঁসে যেতে হবে, তা সে যত বছরের পুরনো কবরই হোক না কেন। ঘরে ফিরে বাক্সটি খুলে দেখলাম পার্চমেন্ট পুরোটাই অক্ষত আছে। ওটার পাশে সিল্কে মোড়া ছোট্ট শক্ত আর বেশ ভারী একটা জিনিসও পেলাম। বহুকাল আগের হলদে হয়ে যাওয়া পাণ্ডুলিপির পাতাগুলোতে কি লেখা আছে তা জানার ভীষণ আগ্রহ থাকা সত্ত্বেও ওটা পড়তে পারলাম না। ক্লান্তিতে চোখের পাতা জড়িয়ে এলো। 2 দিন ঘুমোইনি। এর ওপর যোগ হয়েছে সারাটা রাত ধরে পাথর সরানোর মতো অমানসিক পরিশ্রম। বিছানায় পিঠ ঠেকানো মাত্র তলিয়ে গেলাম গভীর ঘুমে। উঠলাম পরদিন দুপুরবেলা।
স্নান করে খেয়ে দিয়ে দোকানির সঙ্গে কিছুক্ষণ গল্প করে যখন ঘরে ফিরলাম তখন সন্ধে নামছে। মোমবাতির ক্ষীণ আলোয় পাণ্ডুলিপিটি খুললাম। বুঝলাম পাঠোদ্ধারের কাজটি সহজ হবে না। 800 বছর আগের ফার্সিতে ওটা লেখা। এই ভাষার ওপর আমার খুব একটা দখল নেই, তবে পড়ে ভাষা ভাষা যেটুকু বুঝতে পারলাম তাতে ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে গেল। আরো গভীরভাবে পড়ে পুরো ব্যাপারটির অনেকটাই যখন পরিষ্কার হলো, প্রচণ্ড ভয় পেলাম। তখন বাইরে ঝিঁঝির ডাক ছাপিয়ে কানে ভেসে এলো কুৎসিত বুড়িটির কালো রঙের আজব ঢোলটির ডুকডুক আওয়াজ। মনে হলো ভীষণ অপবিত্র কোনো এক অশুভ শক্তির বিভৎস নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে রাতের আধার, যা প্রভাব ফেলছে আমার আত্মার ওপর। এভাবে কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ খেয়াল করলাম জানলার ওপাশে ভোরের আলো ফুটছে। পাণ্ডুলিপি বন্ধ করে নজর দিলাম রেশমি কাপড়ে পেঁচানো অভিশপ্ত বস্তুটির দিকে। পার্চমেন্টের বর্ণনার সমস্ত প্রমাণ যেন বহন করছে ওটা। কাপড় সরিয়ে জিনিসটা তালুর উপর রাখলাম। চ্যাপটা আটকোনা জিনিসটি গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করলাম। অশুভ জিনিস দুটো আবার বাক্সে ভরলাম। ব্রেকফাস্ট শেষ করে বাক্সটা নিয়ে রওনা দিলাম খরস্রোতা দীক্ষু নদীর উদ্দেশ্যে। দুপুরে পৌঁছে গেলাম নদীর পাড়ে। পাড় থেকে অনেক নিচে বয়ে চলেছে দীক্ষু নদী। এত উপর থেকেও শোঁশো শব্দ শোনা যাচ্ছে স্রোতের। বাক্সটিতে কিছু পাথর ভরে ছুঁড়ে দিলাম নদীর দিকে। নিচে পড়তে পড়তে ছোট হতে হতে একসময় জলে পড়ে দৃষ্টিসীমা থেকে হারিয়ে গেল নারকীয় বাক্সটি। সব দিক বিবেচনা করে মনে হলো নরক থেকে উঠে এসেছিল এই প্রেত পূজারীরা, এবং বহু আগেই নরকে ফিরে যেতে হয়েছে এই বিভৎস অপদেবতাকে। অনেকদিন আগে সভ্যতার সূচনাকালে শত শত বছর ধরে এই অপদেবতা প্রভাব বিস্তার করেছিল আদিম মানুষের সমাজে, বনে জঙ্গলে, পর্বতে, উপত্যকায়। দোর্দণ্ড প্রতাপে নিয়ন্ত্রণ করত সে সব কিছু, কিন্তু মানুষের আত্মার ওপর তার সেই অশুভ নিয়ন্ত্রণ চিরস্থায়ী হতে পারেনি। কালের অসীম প্রবাহে লুপ্ত হয়েছে তার সাম্রাজ্য। রাজ্যের প্রজারা সবাই এখন মৃত। প্রেত হয়ে তারা আজও পুজো করছে তাদের চেয়েও বড়, ভীষণ অশুভ অন্য আরেকটি প্রেতকে। পূজারী এবং দেবতা উভয়ই আটকা পড়েছে অনন্ত সময়ের বলয়ে। ওই রহস্যময় রাতে নরকের দরজা খুলে কিভাবে তারা বের হয়ে এসেছিল তা আমি বলতে পারবো না, কিন্তু তাদেরকে নিজের চোখে দেখেছি। সিপাহসালারের বর্ণনাতেও পড়েছি। কমুজ গ্রামটি পতনের পর শিলাস্তম্ভটির উপত্যকায় গিয়ে কি দেখতে পেয়েছিল তারা? এর ওপর পুরোহিত এবং পূজারীদের ধরে অমানসিক নির্যাতন করে তাদের মুখ থেকে যেসব গোপন কথা বের করে নেয় সিপাহসালার এবং তার সৈন্যরা, পার্চমেন্টে লেখা ছিল সেই সমস্ত কথাও। এই যেন 2000 বছর আগে রোমানদের ইংল্যান্ড বিজয় এবং সর্বনাশা ড্রোইড ধর্মের প্রধান পুরোহিত রানী বৈডিক্কা আর তার অনুসারীদের নির্বংশ করার মতো। হ্যাঁ, কে বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয় না? শুনছিলেন মোহাম্মদ আলমগীর তৈমুরের গল্প কালো পাথর। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। ফাদারের চরিত্রে কৌশিক, দোকান মালিকের চরিত্রে শরিত, স্কুল মাস্টারের চরিত্রে সমীরণ এবং ভাগনার চরিত্রে শুভ্রদীপ। আজকের গল্পের শ্রুতিনাট্যরূপ দানে আকাশ, শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে সাহিত্য সমাহার স্টুডিও, আবহ নির্মাণে ঋদ্ধিমান ও আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে অর্ক চক্রবর্তী। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আপনারা চাইলে আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে।
আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।